বিএনপির প্রতি যে আহ্বান জানালেন তাসনিম জারা। সম্পত্তি বিরোধে ১৬ ঘন্টা বাবার মরদেহ দাফন করতে দিলেন না সন্তানেরা। জানাবো তামিম আর ক্রিকেটে ফিরতে পারবেন তো। ইশরাককে মেয়র ঘোষণা, গ্যাজেট নিয়ে যা যা বলছে নির্বাচন কমিশন। এবং সর্বশেষ জানাবো ঈদের পরই আনুষ্ঠানিক বিচার শুরুর আশা চিফ প্রসিকিউটরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিএনপির প্রতি যে আহ্বান জানালেন তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ সদস্য ডক্টর তাসনিম জারা বলেছেন, এখন প্রয়োজন গভীর সংস্কারের, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের। বিএনপির প্রতি আমার আন্তরিক আহ্বান, সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে, আসুন তা আমরা সম্মিলিতভাবে কাজে লাগাই। ফেসবুকে তাসনিম জারা লেখেন, আমাদের সামনে যে ঐতিহাসিক সুযোগ এসেছে তা যদি আমরা হাতছাড়া করি তাহলে ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা আরও বাড়বে। তখন মানুষ আমাদের কাউকেই ক্ষমা করবে না। বিএনপির প্রতি আমার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন সংস্কারের সুযোগ আমরা সম্মিলিতভাবে কাজে লাগাই। সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াবেন না, বরং দেশের মানুষের প্রত্যাশা পূরণে আপনারা অগ্রণী ভূমিকা রাখুন। এর আগে বুধবার চট্টগ্রামের মিরসরাই উপজেলা ও ২ পৌরসভার কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে জাবেদ নামের এক পথচারীর মৃত্যু হয় এবং আহত হয় আরও ৩০ জন। গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত ফটোকার্ড শেয়ার করেন তিনি। সম্পত্তির বিরোধে ১৬ ঘন্টা বাবার মরদেহ দাফন করতে দিলেন না সন্তানেরা। সম্পত্তির ভাগবাটোয়ারা না হওয়া পর্যন্ত বাবার মরদেহ দাফন করতে দেননি সন্তানেরা। আটকে দেওয়া হয় কবর খননের কাজও। এক পর্যায়ে সালিশে মৃতের ছোট স্ত্রী নিজের নামের সম্পত্তির একটি বড় অংশ বড় স্ত্রীর সন্তানদের নামে লিখে দেবেন বলে মুচলেকা দিলে ১৬ ঘন্টা পর দাফন করা হয় মৃতকে। ঘটনাটি ঘটেছে বুধবার যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামে। এলাকাবাসী জানিয়েছেন, কোটা গ্রামের অবসরপ্রাপ্ত চাকরিজীবী হাবিবুর রহমান হবি বিশ্বাস বুধবার সকাল ৬টায় মারা যান। তার ৪ জন স্ত্রী এবং ৯ সন্তান। মৃত্যুর পর সন্তানদের মধ্যে কয়েকজন বাবার দাফনের জন্য কবর খননের কাজ শুরু করতে চাইলে ৪ সন্তান আতাউর, সুমন, আনোয়ার ও হাফিজুর বাধা দেন। তারা দাবি করেন, মৃত্যুর আগে বাবা তাদের কম সম্পত্তি দিয়ে ছোট মাকে বেশি সম্পত্তি লিখে দিয়েছেন। সেই সম্পত্তি তাদের নামে লিখে না দিলে তারা মরদেহ দাফন করতে দেবে না। এলাকাবাসী তাদের কয়েক দফা তাগাদা দেওয়ার পরেও তারা কোনো কাজ করতে দেননি। বাড়ির উঠানে বাবার মরদেহ রেখে জমির দাবির প্রতি অনড় থাকেন সন্তানেরা। এক পর্যায়ে স্থানীয়রা বিষয়টি নিয়ে বিকেলে সব সন্তানকে নিয়ে সালিশে বসেন। সেখানে ছোট স্ত্রী তার নামে থাকা ৮৩% জমির মধ্যে ৫০% ৮ সন্তানের নামে সমানভাবে লিখে দেবেন বলে মুচলেকা দেন। এরপর রাত ১০টার দিকে অর্থাৎ ১৬ ঘন্টা পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় হাবিবুর রহমান হবিকে। এলাকাবাসী সূত্রে জানা যায়, হাবিবুর রহমান হবি ছোট স্ত্রী ও তার ছেলে সোহেল বিশ্বাসের সঙ্গেই থাকতেন। এই স্ত্রী সন্তান তাকে ভালোভাবে দেখভাল করতেন বলে তিনি অন্যদের কাছে যেতে চাইতেন না। জীবনদশায় হাবিবুর রহমান হবি সম্পত্তি ভাগাভাগির সময় ছোট স্ত্রীর নামে ওই ৮৩% জমি লিখে দিয়েছিলেন। এটি নিয়েও কয়েক দফা সালিশ হয়েছে তখন, কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। সন্তান সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা নিজের সম্পত্তি লিখে না দেওয়া পর্যন্ত সৎ ভাইয়েরা বাবার মরদেহ কবরস্থ করতে দেননি। এটা হওয়া ঠিক হয়নি। চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আবদুল্লাহ মান্নান বিষয়টিকে দুঃখজনক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ৮৩ শতক জমি নিয়ে সন্তানদের মধ্যে বিরোধ চলছিল। উভয় পক্ষের উপস্থিতিতে এলাকাবাসী সালিশ করে একটা সমাধান করে দিয়েছেন। তবে মরদেহ উঠানে রেখে সম্পত্তি ভাগাভাগি করাটা ভালো হয়নি। তামিম আর ক্রিকেটে ফিরতে পারবেন তো। বড় একটা ফাড়া কেটে গেছে তামিম ইকবালের। মৃত্যুকে খুব কাছে থেকে দেখে এসেছেন তিনি। তার পরিচয়টা ক্রিকেটারের, আর তাই এখন উঠে এসেছে একটা সম্পূরক প্রশ্ন, তামিম কবে ক্রিকেটে ফিরবেন? আদৌ আর ক্রিকেটে ফিরতে পারবেন তো? আন্তর্জাতিক ক্রিকেটকে আর কিছু দেওয়ার নেই বাংলাদেশের সাবেক অধিনায়কের। সেখান থেকে অবসরই নিয়েছেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে আরও কিছুদিন খেলার ইচ্ছা ছিল তার। তবে হৃদরোগ তাতে বাদ সেধে বসল। শুধু কি ক্যারিয়ার, তার জীবনেও কি গেল ২৪ মার্চ হুমকির মুখে পড়ে যায়নি? ২২ মিনিট তো তার দমই ছিল না। সেখানে ক্রমাগত সিপিআর দেওয়ার পর তবেই না নিঃশ্বাস ফিরেছে তার। এরপর তার হার্টে স্টেন্ট বসেছে। এখন তিনি সুস্থ আছেন অনেকটা। বর্তমানে তিনি আছেন এভারকেয়ার হাসপাতালে। আজ তাকে সিসিইউ থেকে রুমে নেওয়া হয়েছে। এরপর তিনি বাড়িতেও যেতে পারবেন। তবে এরপর তামিমের সামনে কঠিন পথ পড়ে আছে। নানা নিয়ম মানতে হবে তাকে। বিষয়টা জানিয়েছেন মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। তিনি বলেন,
এমন হার্ট অ্যাটাকের পর এসব রোগীদের খুবই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে, ব্লক না হলেও হতে পারে। তাই ওনাকে অ্যাসেস করতে হবে, নিয়মিত ফলো আপে থাকতে হবে, লাইফস্টাইল বদলাতে হবে, মোটিভেশন করতে হবে। তামিমের টিম ও তামিমের পরিবার এবং তামিমকে নিজেরও আমাদের সঙ্গে কোঅপারেট করতে হবে। এত কিছুর পর তামিম ক্রিকেটে ফিরবেন কবে? আদৌ ফিরে আসতে পারবেন তো? এমন প্রশ্নের জবাবে তামিমের চিকিৎসক বলেন, ক্রিকেটে তিনি ফিরবেন কি না সেটা ৩-৪ মাস পর কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করার পর বলতে পারবেন। ইশরাককে মেয়র ঘোষণা, গেজেট নিয়ে যা বলছে নির্বাচন কমিশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে ঘোষণা দেওয়া, আদালতের রায়ের কপি পেলে দ্রুত ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। ডিএসসিসির মেয়র হিসেবে আদালত থেকে ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে ইসির করণীয় কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আইন বিধি অনুযায়ী ব্যবস্থা নেব। রায়ের কপি পাওয়ার পরে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আক্তার আহমেদ বলেন, রায়ের কপি পাওয়ার পর দেরি বা বিলম্ব করার কোনো অবকাশ নেই। সিদ্ধান্ত যেটাই হোক না কেন আমরা দ্রুত গতিতে করি। যত দ্রুত সিদ্ধান্তগুলো দিতে পারবো, ফাইলগুলো ক্লিয়ার করতে পারবো, আমাদেরও কাজের চাপ কমে, আমরা স্বস্তি পাই। রায়ের কপি পাওয়ার পরে আমরা ব্যবস্থা নেব। এর আগে 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে বিএনপির দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় দেন আদালত। নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। আদালতের আদেশে নৌকা প্রতীক নিয়ে ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গ্যাজেট বাতিল করা হয়। একই সঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। অনিয়ম ও দুর্নীতি এবং অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে 2020 সালের 3রা মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। ঈদের পরে আনুষ্ঠানিক বিচার শুরুর আশা চিফ প্রসিকিউটরের। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের গুরুত্বপূর্ণ কয়েকটি মামলায় ঈদের পর অভিযোগ দাখিলের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক বিচার কাজ শুরুর আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বৃহস্পতিবার এই আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সাভারের আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর মামলার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, এই মামলার তদন্ত প্রতিবেদনের খসড়া ইতোমধ্যে আমাদের হাতে চলে এসেছে, হয়তো আর মাত্র কয়েকদিন সময় লাগবে। আদালতে আমরা সময় চাওয়ায় আদালত 28 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন, কিন্তু তদন্ত প্রতিবেদন প্রস্তুত হয়ে গেছে। ঈদের পর আনুষ্ঠানিকভাবে সেটি দাখিল করা হবে। আশা করছি এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্যে দিয়েই আনুষ্ঠানিক বিচার কাজটা শুরু করা যাবে। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে